সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন। আমরা এই আয়োজনে বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলবো রাজনৈতিক যে পালাবদল হচ্ছে এবং সেই বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং এই পালাবদল এবং ভবিষ্যৎ কেমন যাবে সেই সব নানা বিষয়। সে বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর ফরহাদ মঞ্জুর। জি, কেমন আছেন? ধন্যবাদ ওয়াসিক, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা তো একটা পালাবদলের মোটামুটি একদম সন্নিকটে মঙ্গলবার নতুন সরকার গঠন করবে। সেই সরকারের মোটামুটি নিশ্চিত যে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। তিনি গতকালকে একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনের আসলে সংবাদ সম্মেলনটা করেছে, সেই সংবাদ সম্মেলনে নানাজন নানা কথা আলোচনা, নানা আভাস বিভিন্ন বিষয় দিচ্ছে। আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। আসলে আমার কাজের বাইরে এই আলাপ আলোচনা, মানে আমার পেশার বাইরে এই আলোচনাটা হচ্ছে। তাও যতটুক বুঝি তাতে মনে হচ্ছে উনি অনেকদিন পর দেশে এসছেন এবং এই ধরনের সংবাদ সম্মেলন ওনার জন্য এই প্রথম। মানে দেশ প্রধান হিসাবে বা হবু প্রধানমন্ত্রী হিসাবে দেশি বিদেশি মিডিয়ার সামনে করে এরকম একটা প্রোগ্রাম করা, এটা ওনার জন্য প্রথম। তো আমার মতে উনি বেশ ভালো বলেছেন। ওনাকে যেই প্রশ্ন করা হয়েছে বেশিরভাগ প্রশ্নে উনি খুব সুন্দর স্পেসিফিক উত্তর দিয়েছেন। কিছু কিছু প্রশ্ন হয়তো স্পেসিফিক ভাবে বলতে পারেননি, এটা স্বাভাবিক। যেহেতু প্রথমবারের মতো এত বড় দায়িত্ব ওনার কাঁধে এসে পড়েছে এবং সব দিক সামলে তাকে কথা বলতে হচ্ছে। তো আমার মতে ওনার এই যে কথোপকথনটা ছিল, মত বিনিময়টা, এটা খুব পজিটিভ ছিল এবং খুব ভালো মতো উনি এটা করেছেন। জি, ধন্যবাদ। নতুন সরকারের আসলে ধরেন অনেকেই বলছে যে রাজনীতি, অর্থনীতি এবং প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রেই আসলে চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী নানা কারণে। তো আপনি আসলে এই নতুন সরকারের চ্যালেঞ্জগুলো আসলে কি কি দেখছেন? আমার কাছে একদম ১ নাম্বার চ্যালেঞ্জ মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আসলে গত আগস্টের পর থেকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। শেষের দিকে হয়তো এটা কিছুটা ভালো হয়েছে এবং আমার মনে পড়ে যে গত প্রায় ধরেন ১-১.৫ বছর ধরে রাত ৯টা বা ১০টার পর আমরা কেউ ঘর থেকে বের হতে স্বস্তি বোধ করতাম না। আমরা আতঙ্কিত থাকতাম যে এই বোধহয় কোনো ঝাপটাবাজ বা ছিনতাইকারীর মুখোমুখি হচ্ছি। এটা ছাড়া যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস, মব কালচার চালু হয়েছে বাংলাদেশে। মবটা আসলে এই প্রথম না, এটা বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় টুকটাক মব হতো। যে বিচ্ছিন্নভাবে ১টা ২টা মবের ঘটনা হতো। কিন্তু এই জুলাই আন্দোলনের পরে এটা একদম মহামারীর আকার ধারণ করেছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা থাকলেই আমি একটা মব তৈরি করে গিয়ে আপনাকে আক্রমণ করতে পারছি। এর চেয়ে বড় কথা হচ্ছে গত সরকার প্রধান এই মবটাকে বৈধতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন মানুষের যে আক্রোশ আছে, যেই দুঃখ আছে কিংবা যে ক্রোধ আছে তার বহিঃপ্রকাশ হচ্ছে এই মব। এই মবটাকে কন্ট্রোল করার জন্য উনি আসলে তেমন কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমার জানা নেই। বিশেষ করে আপনার মনে আছে কিনা আগস্টের পরবর্তী ২৪-এর আগস্টের পরের যে সময়গুলি, এটা ভয়ংকর একটা সময় গিয়েছে। দেশবাসী সবাই আসলে কেউ জানে না। আপনি যাকে খুশি তাকে যেকোনো ট্যাগ দিয়েই আপনি মব সন্ত্রাসের মাধ্যমে তাকে মারছেন, এমনকি অনেক হত্যাকাণ্ড হয়েছে। তো আমার কাছে মনে হয় যে একদম প্রথম সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ন্ত্রণ করা। এরপর যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় দুর্নীতি। আমরা আশা করেছিলাম যে ইউনূস সাহেবের তত্ত্বাবধানে যেই সরকার গঠিত হয়েছিল এখানে হয়তো দুর্নীতি কমবে। দূর হবে না কিংবা একদম বিদায় নেবে না, কিন্তু অনেক কমবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা দেখলাম দুর্নীতি কমার বদলে অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন সরকারি অফিস বলেন, বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়ার কথা বলেন, কিংবা যেই এই যে সব সেক্টর গুলিতে মানুষের ভোগান্তি বেড়েছে। আগে যেখানে ৳৫ দিতে হতো এখন ৳১৫ দিতে হচ্ছে।
এবং 15 টাকা দিয়েও যে আপনি স্বস্তিতে থাকবেন তেমন না। তো আমার মনে হয় এইটা সরকারের আরেকটা খুব বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। আমার মনে হয় এটা নিয়েও বিশাল একটা ঝামেলার মুখোমুখি হবে বিএনপি সরকার যখন সরকার গঠন করবে তারপরে। কারণ অনেক লোন কিন্তু বাংলাদেশের বাকি আছে। এই লোনগুলি শোধ করার একটা ব্যাপার আছে। আমাদের রেমিটেন্স এর উপর এখন পুরোপুরি নির্ভর করতে হচ্ছে। তো রেমিটেন্স পাঠানো যদি একটু কমে যায়, এখানে একটা বড় ধরনের ধাক্কা খেতে হবে। গত 1.5 বছরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য মোটামুটি স্থবির পর্যায়ে চলে গিয়েছে। বিশেষ করে আমদানির ক্ষেত্রে এটা মনে হয় উল্লেখযোগ্য হারে কমে গেছে। আমদানি বাংলাদেশ থেকে হচ্ছে না। বিদেশি বিনিয়োগ নাই। তো অর্থনীতি একটা বিরাট বড় চ্যালেঞ্জ হবে। আমার কাছে মনে হয় যে এই 3টা জিনিস যদি ট্যাকেল করতে পারে আমাদের দেশ স্মুথলি রান করতে পারবে। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ২৪ পরবর্তী যে পট পরিবর্তনটা হলো, মানে এখন যে হচ্ছে, এই বিষয়টা আসলে এবং এখানে যেহেতু এই যে দায়িত্ব হস্তান্তর, তারপরে আপনার সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে নানা বিষয় আলোচিত হচ্ছে। এই জায়গাগুলোতে আসলে কি ধরনের সংকট বা যেমন অনেকে বলছে রাজনৈতিক সংকটও থাকবে। পাশাপাশি অর্থনৈতিক সংকট যেগুলো বললেন সেগুলো তো আছেই। কিন্তু এই যে সংস্কার সহ আরো বেশ কিছু সংকট নিয়েও অনেকে কথা বলছেন। আসলে কি ধরনের সংকট আ মানে আছে বা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে এবং প্রশ্নটা আমার ইতিবাচক জন্য খুব দিকটাও জটিল যদি হয়ে একটু যায়। বলেন, ইতিবাচক দিক বিষয়েও যদি বলেন সেটাও বলতে পারেন। এখানে ইতিবাচক দিক তো অবশ্যই আছে। এখানে সংস্কারের বাংলাদেশে আসলে যে সিস্টেমে চলছে সংস্কারের অনেকগুলি জায়গা আছে। কথা ছিল যে সংস্কারগুলি এমনভাবে হবে যেন এখানে ফ্যাসিজম আবার আ নতুন করে প্রতিষ্ঠিত হতে না পারে। ফ্যাসিজমের পাশাপাশি আরো অনেকগুলি ব্যাপার আছে। দুর্নীতি প্রতিরোধ করার যে ব্যাপারটা, এগুলি আছে। আমাদের সংবিধানের কিছু সংস্কারের ব্যাপারও এখানে ছিল সংস্কারের ইয়ার মধ্যে। তো অ্যাকচুয়ালি এগুলি নিয়ে আমার মনে হয় যে মানে আমি আসলে এগুলির বলার মতো যথেষ্ট জ্ঞান আমার নাই। শুধু এটুক বলি যে সংবিধানকে মানে সংবিধান সংস্কার ঠিক আছে। কিছু, কিছু ধারা অবশ্যই আছে যেগুলির মাধ্যমে ফ্যাসিজম করার রাস্তা আ প্রশস্ত হয়। তো কিছু, কিছু সংস্কার করে সংবিধানটাকে যদি এ পর্যায়ে আনা যায় যে আমি ফ্যাসিজম করতে পারবো না কিংবা আমাদের যে বিদ্যমান সংবিধানে যেই ধারাগুলি আছে ওগুলি যদি আমরা স্ট্রিক্টলি ফলো করতে পারি, হ্যাঁ? মানে আমাদের অনেক ধারা আছে আসলে যেগুলো আমরা মানি না। বেশিরভাগই আমরা মানি না। মানলে এই ফ্যাসিজম আসার কথা না। সো এই দিকে যদি নজর দেওয়া যায়, এটা একটা ভালো উদ্যোগ হবে এবং অবশ্যই এটার বিরোধিতা আসবে। এটা এত ইজি না যে আমি চাইলাম আর হয়ে গেল। তো এইটা আসলে আমাদের অন্তত মাস ২-৩ এক মনে হয় অপেক্ষা করা লাগবে এটা দেখার জন্য যে এই সংস্কার প্রক্রিয়া হবে কিনা, হলেও আদৌ কোন প্রক্রিয়া হবে কিংবা কোন, কোন ব্যাপারে আমরা সংস্কার করতে পারব। তো আমি অবশ্য আশাবাদী এটা নিয়ে যে সংস্কার যদি করতে পারে এটা ওয়েল এন্ড গুড কিন্তু সংবিধানকে বাদ দিয়ে কোনো সংস্কার যেন না হয়, সংবিধানকে ছুঁড়ে ফেলে কোনো সংস্কার না হয়। সংস্কারের নামে যেন ৭১ কে মুছে ফেলার কোনো চেষ্টা করা না হয়। এটা একটা সাধারণ মানে জনতার আ অংশ হিসাবে আমি এটুকুই বলতে পারি। আমি আপনার টপিকে একটু কথা বলতে চাই। সেটা হলো যে ধরেন এই আ আ ২৪ পরবর্তী একটা বড় ধরনের আশা ছিল যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের একটা বড় বিষয় ছিল মানুষের মধ্যে। হুম। আসলে স্বাস্থ্য খাতে কতটুকু সংস্কার হলো? এবং মানে এই সংস্কারগুলো আসলে আগামী দিনে মানে কতটুকু আসলে আমাদের কার্যকর হবে বা কাজে দেবে বলে মনে করেন? স্বাস্থ্য খাতে কতটুকু সংস্কার হলো এটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যালি যারা সরকারি চাকরি করছে স্বাস্থ্য খাতে ওরা অনেক ভালো বলতে পারবে। আমরা আসলে ওইভাবে জড়িত নই এটার সাথে। তবে আমি যতটুকু জানি যে স্বাস্থ্য সংস্কার কমিশন একটা করা হয়েছিল এই ইন্টারিম গভর্নমেন্ট আমলে। ওইখানে অনেকগুলি সুপারিশ তারা করেছিল যার বেশিরভাগ সম্ভবত ইন্টারিম গভর্নমেন্ট আ করেনি।
আমার সাথে স্বাস্থ্য সংস্কার কমিশনের কয়েকজনের পরিচয় আছে, ওনারা অনেক সময় দুঃখ করেই বলতেন যে আমরা এই গাইডলাইন বলেছিলাম, এইভাবে করতে বলেছিলাম, গভর্নমেন্ট কিছু করেনি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যাই করবেন দোষ ডাক্তারের। হ্যাঁ, এটার চেয়ে বড় হাস্যকর কিছু নেই। আপনি ডাক্তারকে মেরে আসলে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পারবেন না। একটা ডাক্তার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাকে চিকিৎসা দেওয়া, সে আপনাকে সেটা দিবে। এখন হসপিটালে এগুলি নিয়ে আসলে অনেকবার বলা হয়েছে, হসপিটালে এই নেই সেই নেই, এগুলি সমাধান তো ডাক্তার দিতে পারবেন। এর জন্য প্রশাসনকে দেখতে হবে এই জিনিসগুলি। এবং মজার ব্যাপার হচ্ছে হসপিটালের টয়লেটে ফ্লাশ কাজ করে না কেন, এই জন্যও কিন্তু ডাক্তারকে গালি খেতে হয়। এবং আপনি যদি বড় বড় হসপিটালগুলিতে যান, ঢাকা মেডিকেলে যান, সরোয়ার্দিতে যান, এনএসিবিটিতে যান, চিটাং মেডিকেলে যান, ময়মনসিংহ মেডিকেলে যান, ওইখানে অন্তত 3 থেকে 5 গুণ, অনেক অনেক সময় 6 থেকে 7 গুণ বেশি রোগী থাকে। তো আপনার সেবা দেওয়ার মানুষ আছে 20 জন, তাদের ক্যাপাসিটি হয়তো 200 জন বা 300 জন। ওই 20 জন দিয়ে কিন্তু আপনার 1000 জনের চিকিৎসা সেবা দেওয়া লাগে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ধরেন একটা হসপিটালের সিট সংখ্যা 300 জন, তো ওর সব কিছু, ওর যত লজিস্টিক আছে ওইটা কিন্তু 300 জনের মধ্যেই। এই লজিস্টিক দিয়ে আপনি 300 জনকে সাপোর্ট দিতে পারবেন। ওই জায়গায় 600, 700, 1000 জনকে আপনার সাপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না। তো যার ফলে হসপিটালের পরিবেশ থাকে নোংরা, খাবারের মান থাকে কম, ওষুধের সাপ্লাই থাকে না। কিন্তু সমস্যা হচ্ছে ঘুরে ফিরে সব দোষ করবে ডাক্তারের কাছে। তো যতদিন আমরা এর থেকে বের না হতে পারবো, ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে স্বাস্থ্যসেবা খুব একটা কিছু করতে পারবে। আমার অন্তত আহ, সব জায়গায়, যদিও গরিব দেশ পারে না, তারপরেও চেষ্টা করতে হবে যে আমার এভারেজ যে পরিমাণ রোগী ভর্তি থাকে কোনো হসপিটালে, আমি অন্তত সেই পরিমাণ যেন আমার লজিস্টিক সাপোর্ট দিতে পারি, ডাক্তার দিতে পারি, নার্স দিতে পারি, ক্লিনার দিতে পারি, আয়া দিতে পারি, ওয়ার্ড বয় দিতে পারি, আমার খাবারের মানটা ভালো করতে পারি। আর একটা বড় সমস্যা হচ্ছে ডাক্তাররা গ্রামে যায় না, এটা খুব কমন একটা ইয়ে আছে। তো এটাও মনে হয় আসলে সব ক্ষেত্রে ঠিক না। একটা ডাক্তার গ্রামে থাকার মতো যদি আপনি পরিবেশ দেন, আমি জানি না আপনারা গ্রামে গিয়েছেন কিনা কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্রে, কোনো হসপিটালে, এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় পরিবেশ নেই থাকার। ডাক্তার কই থাকবে তাও জানে না, ভাঙাচোরা কিছু ঘর থাকে, ওর নিরাপত্তা থাকে না। এবং একটু রিমোট অঞ্চলে গেলে দেখবেন আপনি ওই যে সার্টিফিকেট নিয়ে খুব প্রেসারে থাকে ডাক্তাররা, যে একে মারবো, কেস করতে হবে, একটা ভুয়া সার্টিফিকেট দেন। তো এইসব নানা কারণে আসলে ডাক্তাররা গ্রামে যেতে চায় না। তো এই জিনিসগুলি যদি ঠিক করা যায়, আমার মনে হয় না ডাক্তারদের গ্রামে না যাওয়ার কোনো কারণ আছে। তো এখন দেখা যাক এই সরকার এসে কি করে। না, তাহলে আমার এখানে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। ধরেন স্বাস্থ্য খাতে তো ধরেন এর আগে স্বাস্থ্য মানে অর্থাৎ চিকিৎসকরাও মন্ত্রী হয়েছেন, অন্যান্য আরো মন্ত্রী হয়েছেন, কিন্তু আসলে এই যে যে সমস্যাগুলো বললেন, চিকিৎসকরা জানে যে আসলে কোথায় সমস্যা। তারাও যখন মন্ত্রী হচ্ছে, তারপরেও আসলে এই যে স্বাস্থ্য খাতের যে কমন সমস্যাগুলোর কথা বলেন, এগুলো আসলে অ্যাড্রেস বা এগুলা কেন সমাধান হয় না? এই আসলে এই না হওয়ার পেছনের কারণটা কি? মানে এটার গলদটা কোথায়? কারণ না হওয়ার ওয়ার্ল্ড পিছনে ওয়াইড অনেকগুলি কারণ আছে। এটা জি, আমার কাছে মনে হয় যে আমি 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 যখন চেয়ারের ওই পাশে থাকি আমি অনেক কথা বলতে পারছি। আমাকে যদি স্বাস্থ্যমন্ত্রী দেওয়া হয়, দেখা যাবে আমি হয়তো অনেক কাজ করতে পারছি না। এটার একটা বড় কারণ থেকে প্রশাসনিক জটিলতা। 1, 2 নাম্বার হচ্ছে বিভিন্ন সিন্ডিকেটের হাতে স্বাস্থ্য খাত বন্দী। এই সিন্ডিকেট গুলি যদি আপনি মুক্ত করতে না পারেন, আসলে আপনি কিছু করতে পারবেন না। এরপরে নিশ্চয়ই আরো অনেক কারণ আছে, ওইটা আসলে এই চেয়ারে থেকে আমার কাছে মনে হয় এগুলি ওইভাবে বলা যাবে না, এটা রিয়েলিস্টিক না। তবে আমি যতটুকু বুঝি যে প্রশাসনিক জটিলতা অবশ্যই একটা ব্যাপার আছে। 2 নাম্বার হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মানে আমি একজন ভালো ডাক্তার, ভালো প্র্যাকটিশনার মানেই যে আমি ভালো স্বাস্থ্যমন্ত্রী হবো, এটা কিন্তু ঠিক না। আমাদের দেশে এই জিনিসটা সবসময় ভুল করা হয় যে মানে ডাক্তারদেরকে শুধু একাডেমিশিয়ান হিসেবে গড়ে তোলা হয়। ডাক্তারদেরকে আসলে প্রশাসনিক ভাবেও গড়ে তুলতে হয়। হ্যাঁ, ম্যানেজমেন্ট স্কিলও থাকতে হয়, কোথায় সমস্যা ওগুলিও বের করতে হয়। তো এইসব দিকে খুব একটা মানে জোর না দেয়, আমার মনে হয় যে অনেক ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরও আমরা যেই স্কেলে উন্নতি চেয়েছি ওই স্কেলে উন্নতিটা পাইনি। আগের চেয়ে অনেক ভালো হয়েছে, এটা নিয়ে কোনো
সন্দেহ নেই, কিন্তু যেই মাপে হওয়ার কথা ছিল ওই মাপে হয়নি। জি, ধন্যবাদ। আমরা এবার নির্বাচনী বিষয়ে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে ধরেন গণভোট হলো, গণভোটে তো ধরেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং গণভোটের যে সংস্কার যে বিষয়গুলো সেটা নিয়ে পাশাপাশি যেটা একটা কথা হচ্ছে যে সেটা হলো যে যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, হ্যাঁ, তাহলে আসলে এই গণভোটে যে জয়ের যে মানে আসলে যে সংস্কার বা যে বিষয়গুলো ছিল সেগুলো আসলে ঠিকঠাক মতো হবে কিনা, সংস্কারগুলো হবে কিনা, কারণ যেহেতু নিরঙ্কুশভাবে আপনার ভোটে জয়ী হয়েছে, নিজেদের ইচ্ছার উপরে এখন অনেক কিছু নির্ভর করছে। আপনি এমনি কি মনে করেন যে আসলে কতটুকু বাস্তবায়ন হতে পারে বা হবে, বা এই যে যারা সমালোচনা করছে তারা মানে আসলে কতটুকু সমালোচনাই হচ্ছে শুধু, এই জায়গাটায় আপনার বিশ্লেষণ থেকে যদি একটু আপনি বলেন। না, আমার কাছে মনে হচ্ছে গণভোটে যে সংস্কারের কারণে গণভোটের আয়োজন করা হচ্ছিল, কিংবা যে বিষয়কে মাথায় রেখে গণভোটের আয়োজন করতে মানে করা হয়েছিল, এর অনেকগুলি বিএনপি যদি সরকার গঠন করে আসে ওনারা করবে। এটা আমার কাছে মনে হয়। কিছু কিছু ব্যাপারে হয়তো ওনারা করবে না। যেমন আমরা যে আশঙ্কাটা করছিলাম গণভোট মানে এটাতে হা জয় যুক্ত হলে ৭১, আমরা আসলে ৭১ একটা বড় বিষয় আমাদের জন্য, যে ৭১-এর অনেক কিছু এখানে মুছে ফেলার একটা চেষ্টা করা হবে। তা আমার কাছে মনে হয় এইসব হয়তো এখন আর সম্ভব হবে না। যারা এটা করতে চেয়েছিল ওরা মনে হয় এই জিনিসটা আর করতে পারবে না। তারপরেও আরেকটা ব্যাপার থাকে যে গণভোটের ব্যাপারে ইশরাক সাহেব মনে হয় ইতিমধ্যে বলেছেন যে গণভোট ব্যাপারটা সংসদে যাওয়ার পর এখানে আবার উত্থাপিত হবে। তারপর যদি এটা ওকে হয় তারপর হয়তো ওইদিকে কাজ করবে। তো একটু আগেও বলছিলাম যেটা, যে সংস্কারের অনেকগুলো আহ সংস্কার করার মতো অনেক বিষয় আছে বাংলাদেশে, নাই যে তা তো না। তো যেগুলি দেশের স্বার্থে আঘাত হানবে না, আমার স্বাধীনতার উপর আঘাত হানবে না, সার্বভৌমত্বের উপর আঘাত হানবে না, যেটা আমার সামনের পথ চলাটাকে মসৃণ করবে, যেটা ফেসিবাদীকে উৎসাহিত করবে না, এই ব্যাপারগুলি আমার মনে হয় বিএনপি সামনে সংসদে গেলে করবে। এখন পর্যন্ত মনে হয়, বাকিটা ২-৩ মাস যাওয়ার আগে আসলে কেউ বলতে পারবে না। জি, ধন্যবাদ। আরেকটা বিষয় যে যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিরোধী দল আম আ কতটা আসলে কার্যকর আ হবে বা এই বিরোধী দল আসলে কতটুকু শক্তিশালী হবে বলে আপনি মনে করেন? বিশেষ করে অনেকে যেটা ধরেন বলছে যে তরুণ প্রজন্মের অনেকে গেছে যারা গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল। তার মানে খুব ভালো কিছু করতে পারবে। আসলেও আ আ কেমন বিরোধী দল হবে বা আ এই অবস্থায়? সেই বিষয়টা যদি আপনি একটু বলেন। আপনার ধারণা বা আপনার বিশ্লেষণ থেকে আপনি বলবেন। না, আমার কাছে মনে হয় বিরোধী দল হিসেবে এখন যারা যাচ্ছে ওনারা ভালো মতোই কাজ করবেন। এখানে ২ টা ব্যাপার আছে। বিরোধী দল হিসেবে গিয়েছে জামাত-শিবির জোট, মূলত জামাতে ইসলামী এবং এনসিপি। সবার চোখ কিন্তু এইখানে। তো জুলাইয়ের মানে একদম সরাসরি অংশগ্রহণকারী হিসেবে এনসিপির কাঁধে একটা বিরাট দায়িত্ব, যে এখনকার সরকার আ জুলাইয়ের যে চেতনা আছে ওইটা নিয়ে কাজ করছে কিনা। আর স্বাভাবিকভাবে জামাত-শিবির স্বাধীনতা ৫৪ বছর পর ৫১টা সিট পেয়েছে। এটা একটা বিশাল বিজয়। অ্যা আমার কাছে মনে হয় জামাত-শিবিরের জন্য এটাই ইলেকশন জয় হয়ে গেছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল, জামাত-শিবির জয় হয়েছে। ৭১টা সিট যেহেতু পেয়েছে। তো ওনাদের উপরও একটা প্রেশার থাকবে যে কার্যকরী বিরোধী দল হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার ব্যাপারে। কারণ ইলেকশন তো এটা শেষ না, সামনে আরো হবে। তার চেয়ে বড় কথা হয়েছে এই ২ টা দল যদি ঠিকমতো দেশ চালাতে না পারে, অস্থিরতা সৃষ্টি করে, তো আওয়ামী লীগের আবার ব্যাক করার সম্ভাবনা থেকে যায়। তো আমার মনে হয় না যে বিএনপি বলেন কিংবা জামাত-শিবির বলেন কিংবা এনসিপি বলেন কেউ এই এত বড় রিস্কটা নিতে চাইবে। তো আমার মনে হয় বিরোধী দলীয় দল হিসেবে ওনারা আ ভালোভাবেই এটা করবে, কাজ চালাবে।
আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমি আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো যে এই যে ধরেন এত ত্যাগ তিতিক্ষার পরে একটা নির্বাচন হলো এবং পালাবদল হতে যাচ্ছে। এই পালাবদলে আপনি গুণগত মানে এই টাইমটা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়গুলোতে আসলে গুণগত কি পরিবর্তন এখন লক্ষ্য করছেন, এবং ভবিষ্যতে কি ধরনের গুণগত পরিবর্তন হবে বলে আপনি মনে করেন যে এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক জায়গাটা থেকে আর কি? আচ্ছা, ভবিষ্যতের কথা তো আসলে এখন বলা যাবে না, তবে ইউনূস সাহেব উনার ফুল টার্মে এই একটা ভালো কাজ করেছেন আমার চোখে, যে উনি একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছেন, যদিও ইনক্লুসিভ না, ইনক্লুসিভ হওয়ারও কথা ছিল না, কিন্তু নির্বাচন ভালো হয়েছে। ভোটের যেই মানে ভোটের যে সংখ্যা বলা হয়েছে অলমোস্ট 60%, এটা নিয়ে অনেকের অনেক সন্দেহ থাকলেও তো তারপরেও 50% প্লাস ধরে নেওয়া যায়। খুব ভালো হয়েছে, এবং ইলেকশন পরবর্তী যে সহিংসতা, এটা খুব একটা বেশি আমার চোখে পড়েনি, কিছু কিছু জায়গায় হয়েছে বিচ্ছিন্নভাবে। তো এটা একটা খুব ভালো পজিটিভ সাইন আমার কাছে মনে হয়েছে। ইউনূস সাহেব এই একটা খুব ভালো কাজ করেছেন। বিগত সময়ে ওনার সবকিছু ব্যর্থ ছাড়া আমার কাছে আর কিছু লাগেনি। আমাদের কোনো সেক্টরে যে উনি খুব ভালো কাজ করেছেন আমার কাছে ওরকম মনে হয়নি। তবে এটার জন্য আমি ব্যক্তিগতভাবে ওনাকে একটা ধন্যবাদ দিতে পারি। কারণ আমি নিজেও কয়েকদিন আগ পর্যন্ত বিশ্বাস করতাম না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এবং ওই যে বললাম নির্বাচন পরবর্তী সহিংসতাটা আমার সম্ভবত মনে হয় এটার জন্য আমাদের ওয়াকার সাহেব কৃতিত্ব পেতে পারেন। আমাদের আর্মি চিফ যিনি আছেন, শক্ত হাতে যেমন করেছেন, আমরা দেখেছি ইলেকশনের আগে পরে আর্মি বেশ শক্ত ভূমিকা ছিল। তো এই ধারাটা যদি আমরা আশা করতে পারি যে এই ধারাটা অব্যাহত থাকবে, বাংলাদেশ মানে ইলেকশনের পরে আসলে আমি নিজেও বেরোয় আমার কাছে মনে হচ্ছে সব মানুষ মানে নিশ্চিন্তে শ্বাস ছাড়তে পারছে। একটা উৎসব উৎসব আমেজ ছিল ইলেকশনের পরে। তো আমরা আশা করতে পারি যে এই পরিবেশটা থাকবে। রাজনীতিবিদরা কিংবা আমাদের সাংসদরা, বিরোধী দলরা যার যার কাজ ঠিক মতো করবে। ওনাদের যত মারামারি, কাটাকাটি, হানাহানি আছে তা সংসদের ভিতর শেষ করবে। ওইটার ইফেক্টটা যেন জনগণের উপর না পড়ে। কারণ বাংলাদেশের জনগণ আসলে খুব বেশি কিছু চায় না। একটু শান্তিতে থাকতে পারলাম, ২ টা খেতে পারলাম, সব আলহামদুলিল্লাহ। মোস্ট অফ দেম। কিছু কিছু ব্যতিক্রম থাকবে। তো এই আশাবাদ আমি ব্যক্ত করি আরকি। যে ওনারা ওনাদের কাজটা ঠিক মতো করবে। আর আমরা যেন শান্তিমতো বাস করতে পারি। আতঙ্ক নিয়ে আমার ঘর থেকে বের হতে না হয়। আমার ছেলে সন্ধ্যার পর বাইরে থাকলে আমার যেন বারবার ফোন করে খোঁজ নিতে না হয় যে সে ঠিক আছে কিনা, সে কখন ঘরে ফিরবে। আমার মনে হয় একটু আমরা চাইতেই পারি পরিবর্তিত এই সময়ের সাথে সরকারের কাছে। আহ, অনুষ্ঠান শেষে একটা প্রশ্ন করতে চাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সেটা হলো যে আপনি আহ, আহ, যে এই যে ইন্টারিম সরকারের একটা ছোট অংশ বললেন, আমি মোটরদাকে যদি বলি যে আপনি একটু আরেকটু ভালো করে যে এই এই সরকারের আসলে মানে যদি বলি যে আপনি এই সরকার কতটুকু সফল হলো বা কতটুকু ব্যর্থ হয়েছে, সেই জায়গায় যদি আরেকটু বলেন। আমার চোখে এই সরকারের সফলতা খুব একটা, আমি বলেছি আমি খুব একটা পাইনি। ব্যাপারটা এরকম যে ইউনূস সাহেব ওনার ব্যক্তি ইমেজের কারণে হয়তো এত বছর টিকে গেছেন। নাইলে এই সরকার টিকার আমি কোনো কারণ পাইনি। আমাদের অর্থনীতির খুব খারাপ অবস্থা। ব্যাংকিং সেক্টরে আমরা আশা করেছিলাম উনি আসার পর ব্যাংকিং সেক্টর অনেক এগিয়ে যাবে, ওইটা হয়নি। আমাদের এক্সপোর্ট অলমোস্ট নাই পর্যায়ে, আমরা টিকে আছি আসলে রেমিটেন্সের উপরে। তো এক্সপোর্ট না থাকলে যেটা হয়, আবার ব্যাংকে টাকা জমতে থাকে। হ্যাঁ, যেটা আমরা বলি যে আমরা অনেক টাকার মালিক হয়ে গেছে, আসলে ব্যাপারটা ওরকম না। আমি দিচ্ছি না তো টাকার মালিক হবই। তো আমার কাছে আসলে খুব একটা উনার, আমি 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 খুব সরি, আমি খুব একটা বেশি প্রশংসা করতে পারছি না। আপনি এই যেকোনো একটা সেক্টর দেখান যে ওই সেক্টরে উনি খুব ভালো করেছে। উনি অনেক বাইরের থেকে অনেক বাঘা বাঘা লোক এনেছে। আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম। আমরা আশাহত। কিংবা আপনি আমাকে বলতে পারেন যে এই সেক্টরে উনি খুব ভালো করেছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার বলি, যেহেতু এই কথাগুলি আসছে, এই যে মব কালচারের তো একটা কথা বললাম,
আমরা যখন ইয়াং ছিলাম, মানে ছাত্রছাত্রীদের, এখনকার ছাত্রছাত্রীদের বয়সে ছিলাম, আমরাও রাগারাগি করলে গালাগালি করতাম। হ্যাঁ, ওইটা একটা খুব শর্ট পিরিয়ড, একটা গালি দিলাম, আবার কোনো সিনিয়র দেখলাম চুপচাপ চলে আসলাম কিংবা চুপ করে গেলাম। কিন্তু উনার আমলে যে কালচারটা শুরু হয়েছে, যে জঘন্য মুখের ভাষায় কথা বলে, এই জিনিসটা উনি হয়তো চাইলে প্রোটেক্ট করতে পারতেন। ওনার হাতে অনেক ক্ষমতা, করেনি। আমাদের রাজনৈতিক কালচারটা ধ্বংস হয়ে গেছে, অ্যাটলিস্ট মুখের ভাষার যে ব্যাপারটা। এরপরে আসেন, ওই যে বললাম যে অর্থনীতির যে ব্যাপারটা, প্রায় 1000 খানেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। তো এই লোকগুলি বেকার হয়ে গেছে। তো একটা অস্থিরতা পুরো দেশে বিরাজ করছিল। এরপর আর কোন কোন সেক্টর বলবেন? রেলে মনে হয় একটা লাভের ব্যাপার এসছে, যে রেল লাভ করেছে। তো এরকম একটা দুইটা আসলে বলা যাবে, কিন্তু ওইটা ইউনূস সাহেবের সাথে মিলে না আর কি। যে উনি আসলে আমরা অনেক কিছু অনেক উন্নত হবে যেটা আশা আমাদের একটা করেছিলাম, ওইটা বিশাল মিলে না। আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে হ্যাঁ, খুবই কমই পূরণ হয়েছে হ্যাঁ, এই হ্যাঁ। ইয়েটা। তো এই জন্য আমি ধন্যবাদ। আসলে ওনার বেশি প্রশংসা করতে পারছি না, আমি খুব দুঃখিত। বুঝতে পারছি। না, ঠিক আছে। আপনি আপনার নিরপেক্ষ দৃষ্টিতে যেটা পড়েছেন, আশা করি খুব সুন্দর একটা বিশ্লেষণ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। পরবর্তীতে নিশ্চয়ই আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ ওয়াসিক, দর্শকদেরকে ধন্যবাদ দেখার জন্য। দেখা হবে আবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আপনাদের জন্য কোনো মত থাকে, ভিন্ন মত থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। পরবর্তীতে আবারও কথা হবে নতুন বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।